হ্যালো স্টুডেন্টস, টপার শোনা থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা শ্বসন চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও সেটা আমরা বলতে চলেছি। আগামী ভিডিওতে আমরা শ্বসনের প্রকারভেদ এবং গ্লাইকোলাইসিস অবধি আমরা পড়েছিলাম। তো যেখানে আমরা দেখেছিলাম কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আজকের এই ভিডিওটাতে আমরা ক্রেবস চক্র সেটা সম্পর্কে বলবো এবং ক্রেবস চক্রতে কেমন কেমন প্রশ্ন দিতে পারে সেটা আমরা বলবো। আগে পরীক্ষায় ক্রেবস চক্র পুরো লিখে দিতে পারতো, বাট এখন অ্যাকচুয়ালি মনে হয় ওই রকম দেবে না, ওখান থেকে ভেঙে ভেঙে কেমন প্রশ্ন দিবে। তো সেটা আমাদের ভিডিওতেই বলা হয়েছে যে কেমন কি প্রশ্ন দিতে পারে, সেটা এই ভিডিও আপলোড করেছি। এবং সবাদ শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয় সেটাও বলা হয়েছে। এবং তার সঙ্গে আমরা বলেছি যে আর কিউ জিনিসটা কি, সেটা এই ভিডিওতে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা আগের দিন পড়েছিলাম যে গ্লুকোজটা সে গ্লাইকোলাইসিস করে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা আগের দিন পড়েছি। তো গ্লুকোজের 6টি কার্বন, যে 2টি পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, আর প্রতি পাইরুভিক অ্যাসিডে 3টি করে কার্বন থাকে, যেটা এই সাইটোপ্লাজমে উৎপন্ন হয়েছে। সাপোজ ধরো এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যার 3টি করে কার্বন থাকে। ঠিক আছে, ওই পাইরুভিক অ্যাসিড কি করে, প্রথমে লেনিন সে কিন্তু বলে, সে একটা বিজ্ঞানী লেনিন, সে কি বলে, এই পাইরুভিক অ্যাসিড যখন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে তখন একটা এনজাইম, তার নাম মাইটোকন্ড্রিয়ার ভিতরেই অন্তঃপর্দা বহিঃপর্দাতেই পাইরুভেট ডিকার্বক্সিলেজ বলে একটা কার্বক্সিলেজ একটা উৎসেচক, সে কি করবে, পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর করে এবং এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি পাইরুভিক অ্যাসিডের 3টি কার্বন থাকতো তাহলে 1টি কার্বন বেরিয়ে গেল, তাহলে এই উৎপন্ন যে প্রোডাক্ট অর্থাৎ অ্যাসিটাইল কোয়েতে ওখানে তখন 2টো কার্বন থাকে এবং এই অ্যাসিটাইল কোয়ে তখন সে ক্রেবস চক্র সম্পন্ন করবে। ঠিক আছে, তো এই ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ঘটছে। তো যাদের মাইটোকন্ড্রিয়া আছে তারাই ক্রেবস চক্র সম্পন্ন করবে। আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে পর্দাবৃত কোষাঙ্গাণু, অর্থাৎ যারা ইউক্যারিওটিক কোষ তারাই কিন্তু ক্রেবস চক্র সম্পন্ন করবে। আবার অনেক ইউক্যারিওটিক কোষ আছে, যেমন স্তন্যপায়ীর আরবিসি বা অনুচক আরবিসির ক্ষেত্রে আসে না, তো আরবিসিতে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে সে ইউক্যারিওটিক হলেও সে কিন্তু ক্রেবস চক্র সম্পন্ন করে না। বাকি যত ইউক্যারিওটিক কোষ আছে তারা কিন্তু এই ক্রেবস চক্রের মাধ্যমে কি তৈরি করে, পাইরুভিক অ্যাসিডটা তারা কি করবে, যদি মাইটোকন্ড্রিয়া আছে তারা ডিকার্বক্সিলেশন করাবে, সেখান থেকে তারা কাকে বের করবে, CO2টাকে বের করবে, করে অ্যাসিটাইল কোয়ে রূপান্তর করবে, যার 2টো কার্বন, সে পরে ক্রেবস চক্রটাকে ইন্ট্রোডিউস করাবে। ঠিক আছে, আসলে বুঝতে পারছো? তো দেখো এবার আমরা ক্রেবস চক্রকে ডিসকাস করছি। দেখো, তো যেটা আমরা ক্রেবস চক্র বলছিলাম, তো এই ক্রেবস চক্রে কি হয়, প্রথমে তো আমরা একটু আগে বলেছিলাম যে ক্রেবস চক্র কেমন ঘটে। তো এখানে দেখো অক্সালো প্রথমে ক্রেবস চক্রে কি হয়, পাইরুভিক অ্যাসিড যেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হলো, একটু আগে বলেছিলাম। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন যে পাইরুভিক অ্যাসিড তার 3টি কার্বন থাকে। ওইখানে কি হয়, ওই পাইরুভিক অ্যাসিডটি যখন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো ধাত্রে, তখন তার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। ঠিক আছে, অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তার মানে 3টি ছিল, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তাহলে যেটা রূপান্তর হলো সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অর্থাৎ তার 2টো কার্বন থাকবে, কারণ 3টে ছিল আর একটা বেরিয়ে গেল। এবার এই অ্যাসিটাইল কোয়ে কটা কার্বন, 2টো কার্বন, সে কি করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা লাস্ট প্রোডাক্ট, যেটা চক্র করে হয়, তাই চক্রে কেউ ফার্স্ট কেউ লাস্ট বলা তবু যায় না, তোমরা বলছি। দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কটা কার্বন আছে, 4টা কার্বন, আর অ্যাসিটাইল কোয়ে কটা, 2টো কার্বন, এই দুজন মিলিত হবে, এ আর এ মিলিত হবে এবং সাইট্রেট সিনথেটেজ এনজাইম জল ঢুকবে
বিক্রিয়ায় অর্থাৎ হাইড্রেশন হবে, তখন কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড। তাহলে আবার দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যার 4টা কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2টো কার্বন মিলে কি হবে? 6 কার্বন তৈরি করবে। তাই পরে কি করবে? তারা জল এন্ট্রি করে সাইট্রেট সিনথেটেড সেটাই সাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই সাইট্রিক অ্যাসিড হলো ক্রেবস চক্রের প্রথম প্রোডাক্ট। তাহলে পরীক্ষায় দিবে এই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে কেন? তার রিজন হলো কি, ক্রেবস চক্রের প্রথম যে জৈব অ্যাসিড তার নাম সাইট্রিক অ্যাসিড, তাই ক্রেবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেছিল বলে এর নাম ক্রেবস চক্র, এবং এই ক্রেবস চক্রের ফার্স্ট যে প্রোডাক্ট সেটা সাইট্রিক অ্যাসিড বলে একে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে, এবার দেখো এই সাইট্রিক অ্যাসিডে অ্যাসিড মানে কার্বক্সিল গ্রুপ থাকবে, তো এখানে 3টি কার্বক্সিল গ্রুপ আছে সাইট্রিক অ্যাসিডে, তা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কারণ এই অ্যাসিডটায় অ্যাসিড মানে সবসময় COOH থাকবে, এক্সেপশন আছে বাদ দাও। তো সেখানে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলে, এবং এই চক্রকে বলা হয় ট্রাইএটিক কার্বক্সিলিক সি অ্যাসিডের এ, তার মানে TCA চক্র। মুখে দিতে পারে। এবার আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম জল যদি বেরিয়ে যায় তাকে বললাম ডিহাইড্রেশন। ওকে, তাহলে সাইট্রিক অ্যাসিডের 6টা কার্বন ছিল, সেখান থেকে দেখো একটা জল বেরিয়ে গেল, তাহলে ডিহাইড্রেশন ঘটেছে। পরীক্ষায় দিতে পারে ক্রেবস চক্রের লাস্টে বসে দাঁড়াও, তাই যেই জল বেরিয়ে গেল, আমি এনজাইম নাম লিখলাম না, অতটা দরকার নেই, সেখানে কি করবে? সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। কার্বন বেরাচ্ছে না, তাই 6টাই থাকবে। সেখান থেকে জল ঢুকলো, দেখো প্রথমে জল বেরাচ্ছে, জল ঢুকলো, জল ঢুকছে, এটা তাহলে হাইড্রেশন হচ্ছে, হয়ে সিস অ্যাকোনাইটিক সে কি করছে? আইসোসাইট্রিক অ্যাসিডে রূপান্তর করলো। ঠিক আছে, এবং পরে এই আইসোসাইট্রিক অ্যাসিড কি? আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এই একটা উৎসেচকের সাহায্যে কি তৈরি করলো? অক্সালো সাকসিনিক অ্যাসিড। তখন সে কি করলো? NADটাকে NADH আর H+ এ তৈরি করলো। ঠিক আছে, তাহলে বলতে পারি এই NADH হচ্ছে ক্রেবস চক্রে উৎপন্ন যৌগ। ঠিক অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে তারা কি করলো? ডিকার্বক্সিলেশন করলো, মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। তাহলে মনে রাখবে, তাহলে 6টা কার্বন ছিল অক্সালো সাকসিনিক অ্যাসিডে, সেখান থেকে একটা কার্বন অ্যাসিড বেড়ে গেল, তো বেরিয়ে যাওয়া মানে তাহলে 6টা থেকে একটা 5টা হবে। এবারে এনজাইম সাহায্য করবে, তার নাম আলফা কিটো গ্লুটারিক ডিহাইড্রোজিনেজ। কি নাম বললাম? আলফা কিটো গ্লুটারিক ডিহাইড্রোজিনেজ। এই এনজাইম কি করলো? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করলো। আবার এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে এখানেও ডিকার্বক্সিলেশন হলো, হয়েও এখানেও কি হলো? তারা NADটা বলা হয়নি, সে NADH+ H+ এ রূপান্তর করলো, এবং 5টা কার্বন ছিল, একটা বেরিয়ে গেল, সাকসিনিল কোয়েতে রূপান্তর হলো, তার 4টা কার্বন। আর কিন্তু সে ডিকার্বক্সিলেশন করবে না। পরে সাকসিনিল কোয়ে সে কি করছে? জল ঢুকলো, সঙ্গে সঙ্গে সাকসিনিক অ্যাসিডে তৈরি করলো, এবং GDPটা মানে গুয়ানোসিন ডাইফসফেট সে অজৈব ফসফেটের সাহায্যে GTP তৈরি করছে। তাহলে এটাকে বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ক্রেবস চক্রে দুটো ছিল, সরি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুটো ছিল, আর যে ক্রেবস চক্রে একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন পেয়ে গেছি।
আরো কিন্তু হয়, অ্যাকচুয়াল সেটা সাবস্ট্রেট লেভেলে ফসফোরাইলেশন নেই বলে এটা আমরা দিলাম না। এবং কি তৈরি করলো, সাকসিনিক অ্যাসিড তৈরি করলো। সাকসিনিক অ্যাসিড কি করছে, আবার FAD কে বিজারিত করলো, ঠিক আছে। এখানে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম, এই এনজাইম কি করলো, FAD কে FADH2 তৈরি করলো। তাহলে এখানে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে FADH2, এবং সাকসিনিক অ্যাসিডকে ফিউমেরিক অ্যাসিডে রূপান্তর হলো। এবং এই ফিউমেরিক অ্যাসিডে হাইড্রেশন হলো, জল ঢুকলো, করে কি তৈরি করলো, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। কি সাহায্যে, ফিউমারেজ এনজাইমের সাহায্যে কি তৈরি করলো, ম্যালিক অ্যাসিড তৈরি করলো। পরে ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ একটা এনজাইমের সাহায্যে NADH তৈরি করলো এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো। এরকম এটা চক্র আকারে হয়ে যায় বলে কি আমরা ক্রেবস চক্র বলি। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন কেমন আসতে পারে। দেখো এখানে প্রথম প্রশ্ন আসতে পারে যে ক্রেবস চক্রের কোথায় কোথায় ক্রেবস চক্রের কোথায়, আমি দুবার লিখলাম, একটা ডিকার্বক্সিলেশন ঘটে। দেখো ফার্স্টেও কিন্তু ডিকার্বক্সিলেশন করছে, আর অ্যাকচুয়াল এটা হচ্ছে পাইরুভেটের ডিকার্বক্সিলেশন। ক্রেবস চক্র এখান থেকে স্টার্ট হয়, তাই এটা আমি লিখলাম না। তাহলে দেখো কোথায় ডিকার্বক্সিলেশন, যেখান থেকে CO2 বেরিয়ে যাচ্ছে সেখানে হয়। তাই তোমরা কি হয়, 1 নম্বর পয়েন্ট করে যে অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের তৈরির সময় ডিকার্বক্সিলেশন ঘটছে। আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে তৈরির সময় ডিকার্বক্সিলেশন ঘটে। বোঝা গেছে ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হতে পারে, ক্রেবস চক্রের কোথায় কোথায় ডিহাইড্রেশন ঘটে। ডিহাইড্রেশন মানে জলটা কোথায় বেরিয়ে যায়। দেখো এটা হবে না, জল ঢুকছে, এটাও জল ঢুকছে, সবে তো এইখানে হবে, দেখো জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিডের সময় জল হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর হাইড্রেশন হলে তাহলে অনেকগুলো আছে, এটা একটা হবে, জল লাগছে, এখানেও একটা 2 নম্বর, 3 নম্বর জল লাগছে। বা দিতে পারে ক্রেবস চক্রে প্রথম জৈব নাম কি, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, আর লাস্ট প্রোডাক্টটা হচ্ছে অক্সালো সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে। বা তোমাকে দিতে পারে যে ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়। তাহলে কি কি উৎপন্ন হলো, নরমাল দেখো NADH আর H+ এটা পেলাম, GTP পেলাম, FADH2 পেলাম। তো এগুলো কোথায় উৎপন্ন হচ্ছে, ক্রেবস চক্রে উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছো। এবার দেখো নেক্সট পয়েন্টে আসো। দেখো এবার যেটা আমরা বলছি যে সবাত শোষণে মোট কত অণু ATP উৎপন্ন হয়, তো সেটা আমরা শিখব। দেখো আমি যে ডেটাটা লিখছি সেটা মেনলি সাঁতরা বই ধরে করা হয়েছে, বিভিন্ন বই বিভিন্ন, যেহেতু বেশিরভাগ স্কুলে সাঁতরা বই ধরে ফলো আপ করায়, তো সেই প্রসেসে করা হচ্ছে। আমরা জানি সবাত শোষণের 3টি প্রসেস, ফার্স্ট গ্লাইকোলাইসিস, 4টি প্রসেস, মেনলি ATP 3টাতে হয়, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, আর 3 নম্বর ক্রেবস চক্র। তো দেখো তো এখানে কত অণু ATP উৎপন্ন হার করব, আর ATP খরচা হয় আর লাভ কত হয় সেটা আমরা পড়ব, ঠিক আছে। তো দেখো যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়, এখানে কিন্তু ATP উৎপন্ন না হয়ে ব্যয় হয়ে যায়, মানে এক অণু খরচ হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে না, খরচ হয়ে গেছে। ঠিক তেমনি গ্লুকোজ 6-ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে হয়, সেখানেও 1 মোল ATP ব্যয় হয়ে যায়। এবার নেক্সট দেখো বলছে, যখন 2-ফসফোগ্লিসাইলডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসিক অ্যাসিডে, এইখানে কিন্তু ফার্স্ট ATP উৎপন্ন হয়।
এটা প্রজাতি নির্ভর 3 থেকে 5, কোনো কোনো প্রজাতি 3 হয়, কারো কারো 4 বা 5, তাই এভারেজ আমি 3 থেকে 5 লিখলাম। ঠিক আছে, এবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা দুটো হচ্ছে মানে 2 × 3, তাহলে প্রতিটাতে একটা করে, মোট দুটো বার হচ্ছে, তাই ইনটু 2। ঠিক তেমনি 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে 2 মোল পাইরুভিক অ্যাসিড, 2 মোল ফসফো থেকে দুটো হলে, একটাতে একটা হলে, তাহলে এখানেও 2 মোল, তাহলে মোট 2 মোল পাচ্ছি। তাহলে মোট কত পাচ্ছি দেখো, 3 2 5 2 7, মানে 7 থেকে 9 অণু এটিপি হচ্ছে, সরি ভুল হলো, এখানে লেখা হয়নি, খেলা পাচ্ছিল। তাহলে মোট আমরা এখানে পাচ্ছি কত মোল, 7 থেকে 9 মোল। ঠিক আছে, তার মধ্যে 2 অণু লাভ খরচ হচ্ছে, তাই নিট লাভ কত পাচ্ছি আমরা, 5 থেকে 7। ঠিক আছে, এবার পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় তখন কিন্তু 5 মোল এটিপি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার এবার ক্রেবস চক্র, এবার ওটা তখন মাইটোকন্ড্রিয়ায় ধাত্রে প্রবেশ করবে, সেখানে ওরা ক্রেবস চক্র সম্পন্ন করবে, এবং ক্রেবস চক্রে আইসোসাইট্রিক অ্যাসিড সে কি করবে, যখন আলফা ডি কার্বক্সিলেশন করবে, করে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি করে, তখনও কিন্তু 5 মোল এটিপি তৈরি হয়। আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিন করতে, এখানেও ডি কার্বক্সিলেশন ঘটছিল, এখানেও 5 মোল এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার 2 সাকসিলিক অ্যাসিড যখন তৈরি হয়, এখানে দুটো হচ্ছিল, তাহলে 1 × 2 মানে 2 মোল পেলাম। আর সাকসিলিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, এখানে 3 মোল এটিপি উৎপন্ন হয়, আর ফিউমারিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডেও 3 মোল উৎপন্ন হয়। তাহলে ক্রেবস চক্রে কত পাচ্ছি, 3 2 5 2 7 5 12, 5 5 10 2 12 3 15। দেখো একটা ভুল হইলো, ফিউমারিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয় ওখানে 5 মোল। তাহলে ক্রেবস চক্রে কত পাচ্ছি, ইনক্লুডিং পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশনে 5 3 8 2 10 5 15 5 20 5 25 মোল, 25 মোল। আর এটা কত পেয়েছিলাম, 7 থেকে 9, মানে 32 থেকে আমরা 34 অণু এটিপি পাচ্ছি সবার শোষণে, কিন্তু অ্যাকচুয়াল ইউক্যারিওটিক কোষ 38 করে, তার মধ্যে 2 অণু লস হচ্ছে, তাই নিট লাভ কত পাচ্ছি, টোটালে নিট লাভ পাচ্ছি আমরা 30 থেকে 32 অণু এটিপি। এটা আমাদের এটিপি প্রফিট হচ্ছে, বুঝতে পারছো? তো দেখো এখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে, এখান থেকে আমি ছক দেবে না, এখান থেকে তুমি প্রশ্ন দিতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোথায় কত অণু এটিপি উৎপন্ন হয় তা বর্ণনা করো, তখন তোমাকে এরকম লিখতে হবে। বা ক্রেবস চক্রের কোথায় কত মোল এটিপি উৎপন্ন হয় তখন এটা লিখবে। ইভেন যদি দিতে পারে যে ক্রেবস চক্রের ডি কার্বক্সিলেশনে মোট কত এটিপি উৎপন্ন হয়, তো এই দুটোতে ডি কার্বক্সিলেশন ঘটেছিল, তাহলে 5 5 10, এরকম ভাবে ম্যাথ দিতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, শ্বসন অনুপাত। এই শ্বসন অনুপাত কাকে বলে, শ্বসনে উৎপন্ন মোট কার্বন ডাই অক্সাইডের সঙ্গে শ্বসনে ব্যবহৃত মোট অক্সিজেন অণুর অনুপাতকে বলা হয় আরকিউ। তাহলে আরকিউ ইকুয়াল টু শ্বসনে মোট যতগুলো কার্বন ডাই অক্সাইড বেরিয়েছিল আর তার সঙ্গে শ্বসনে যতটা O2 লাগছে তার অনুপাতকে বলা হয়ে থাকে আরকিউ। এই আরকিউর ভ্যালু কিন্তু সব সময় সমান হয় না, তাহলে আমরা লিখছি দেখো হেক্সোজ শর্করা। এই হেক্সোজ মানে যার কার্বন সংখ্যা 6টা, তার মানে কে কে আসতে পারে, গ্লুকোজও হতে পারে আবার ফ্রুক্টোজও হতে পারে।
দেখো তাহলে গ্লুকোজ কেমন হচ্ছে, তাহলে গ্লুকোজ C6H12O6 6 মোল অক্সিজেন লাগতেছে, নিয়ে তারা 6 মোল কার্বন ডাই অক্সাইড, 6 মোল জল আর এটিপি তৈরি করছে। এরকম হচ্ছে সবাত হেক্সোজ সে ধারণ করে। তাহলে এদের আর কিউ কত হবে, তাহলে এদের আর কি হবে দেখো, তাহলে শোষণে উৎপন্ন CO2 তাহলে কত 6 বাই ব্যবহৃত O2 মানে 6, তাহলে কত হবে 1। তাহলে হেক্সোজ, সরি হেক্টোজ নয়, এটা হবে হেক্সোজ, হেক্টোজ নয় হেক্সোজ। তাই যারা হেক্সোজ শর্করা তাদের ক্ষেত্রে আর কিউর মান 1 হয়। এবার আমরা সেকেন্ড পয়েন্টে আসতেছি, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের মধ্যে একটা নাম লিখলাম দেখো, ম্যালিক অ্যাসিড। তো ম্যালিক অ্যাসিডে আর কিউ কত হয় সেটা ক্যালকুলেট করি, ঠিক আছে। তাহলে ম্যালিক অ্যাসিডের সংকেত কি, C4H6O5। এ কি হলো, 3 মোল অক্সিজেনের সাহায্যে কি করলো, 4 মোল কার্বন ডাই অক্সাইড আর 3 মোল জল তৈরি করলো, আর এটিপি তো আছে। তাই দেখো তাহলে এখানে এটিপি কত আছে, CO2 কত আছে 4 মোল, O2 কত লেখা আছে 3 মোল, তাহলে ভাগ করে কত 1.33 সামথিং হবে। তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আর কিউর মান কত, গ্রেটার দেন 1, আর এদের ক্ষেত্রে আর কিউর মান 1 হচ্ছে। যদি বলে স্নেহ পদার্থের ক্ষেত্রে তখন কত হবে, ঠিক আছে। তো এদের দেখো স্নেহ পদার্থের, তাহলে O2 CO2 কত লাগছে, উৎপন্ন হলো 102 অণু, O2 কত 145, তাহলে 102 বাই 145, তাহলে ভাগ করলে দাঁড়াচ্ছে কেন দেখছি আমি, হ্যাঁ 0.7 সামথিং, মানে এদের আর কিউর মান লেস দেন 1 হচ্ছে। এবার যদি আমরা ক্যাম উদ্ভিদের আসি, ক্যাম উদ্ভিদ কাকে বলে, যে সমস্ত উদ্ভিদ মরু অঞ্চলে হয়, ক্যাকটাস জাতীয় গাছ, ওদের ক্ষেত্রে কি হবে, তো ওরা কি করে C6H12O6 তার সঙ্গে 3 মোল অক্সিজেন লাগে, নিয়ে ওরা কিন্তু ম্যালিক অ্যাসিড রূপান্তর করে, অর্থাৎ C4H6O5 আর 3 মোল জল তৈরি করলো। তাহলে এখানে CO2 উৎপন্ন হচ্ছে না, তাহলে 0 বাই O2 কত 3, তা 3 কে 0 দিয়ে ভাগ করলে কত হয় 0, অর্থাৎ আর কিউর মান সব সময় 0 হবে। এবং যারা অবাধ শোষণ করে, অবাধ শোষণ করে যারা, তাদের ক্ষেত্রে কি হবে, তো অবাধ শোষণের ক্ষেত্রে তাদের কি হয়, C6H12O6 ওখানে কিন্তু অক্সিজেন লাগছে না, ডাইরেক্ট ইথাইল অ্যালকোহল তৈরি করতেছে আর 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। তার মানে ওখানে কেমন হবে, তাহলে 2 অণু 2/0, 0 কে যদি কারো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ইনফিনিটিভ হয়, ম্যাথে তোমরা পড়েছো, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কিউ ভ্যালু। আরেকটা মনে রাখবে, প্রোটিনের ক্ষেত্রে দেখাচ্ছি, মনে রাখবে প্রোটিনের ক্ষেত্রে আর কিউর মান হয় 0.8, আর স্নেহ পদার্থের কত হতো, লিপিড বা স্নেহ পদার্থের আর কিউর মান হবে লেস দেন 1, ঠিক আছে। এবার এই আর কিউ জেনে আমাদের কাজ কি, এই আর কিউর কাজ কি, ধরো আমাকে একটা কোষ দিয়ে দিল, আমি জানি না, আমাকে বললো এই
কোষে শ্বসন বস্তু হিসেবে কি উৎপন্ন হচ্ছে তুমি বের করো। তখন আমি কি করবো বলতো, তখন আমরা কি করব, আমরা এর ভ্যালু বার করব, যে কতটা এর অক্সিজেন লাগছে বা কতটা এর CO2 উৎপন্ন হচ্ছে। তারপর যদি আমরা রেশিও বার করি, যদি এই ভ্যালুতে বেরায় যে কোনো একটা, তাহলে আমরা বলতে পারবো যে সেই কোষটা হচ্ছে এই কোষ। যদি 1 হয় তাহলে ওখানে যে শোষণ প্রোডাক্ট সেটা গ্লুকোজ। যদি 1-এর বেশি হয় তখন সেখানে ভাববো কোনটা হচ্ছে জৈব অ্যাসিড, আর 1-এর কম হলে বলবো স্নেহ পদার্থ, বা যদি 0 হয় তখন বলবো আমরা ক্যাম উদ্ভিদ, আর যদি অসঙ্গত হয় তখন বলবো আমরা কি অবাধ শোষণ করছে। আর যদি 0.8 হয় তাহলে তার শোষণ প্রোডাক্ট হচ্ছে প্রোটিন। বোঝা গেছে? তো আশা করি এখান থেকে আরকিউর কেমন প্রশ্ন দিতে পারে বুঝতে পারছো, যে কোন ক্ষেত্রে আরকিউর মান কত, বা দিতে পারে ম্যালিক অ্যাসিডের আরকিউর মান কত তা বের করে দেখাও, বা দিতে পারে ক্যান উদ্ভিদের আরকিউ মান বের করতে পারে দেখাও, বা তোমাকে দিল একটি কোষের আমরা আরকিউ ভ্যালু 0 পেলাম, তাহলে সেই কোষটি কি। তো এইভাবে এখানে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমরা শেষ হয়ে যায়নি, এখানে দুটো জিনিস আছে। আমরা ইটিএসটা পড়ানো হবে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা পড়াবো যে অ্যামফিবলিক পথ জিনিসটা কি, সেটা আমরা আগামী ভিডিওতে দেব। তার সঙ্গে আমরা তো গ্লুকোজ পড়ে যাচ্ছি, আদৌ গ্লুকোজ আমরা জানি প্রথমে সে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, সে পাইরুভিক অ্যাসিড পরে কিসে রূপান্তর হয়, অ্যাসিটাইল কোয়ে, তারপর সে ক্রেবস চক্র সম্পন্ন করে। এটা আমরা পড়লাম। এবার অ্যাকচুয়াল প্রোটিন কি কোনদিন ক্রেবস চক্রে প্রবেশ করে, বা লিপিড কি কোনদিন ক্রেবস চক্রে প্রবেশ করে? তো এই যে প্রশ্নের উত্তরটা আমরা আগামী ভিডিও দেব, যে প্রোটিন বা লিপিড যদি আমরা খাই, সে যদি জারিত হয়, ভাঙে, সে কি ক্রেবস চক্রে প্রবেশ করে না করেনি, আমরা আগামী ভিডিওতে পাবো। ঠিক আছে? তো এতটাই আশা করি বুঝতে পারছো। যদি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমরা প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা কি করবো, ওই বায়োলজির যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা এবছর তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সিলেবাসে তোমরা দিচ্ছ পরীক্ষা, তাই আমরা চেষ্টা করব কেমন টাইপে তোমাদের প্রশ্ন দিতে পারে সেই সম্পর্কে প্রশ্ন আমরা আমাদের গুগল টাইপে আপলোড করে দেবো। এবং এই চ্যানেলটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করতে বলবে এবং শেয়ার করবে। গুড বাই।